দাম্ভিকতা, কোনো কিছু যে স্থায়ী না, এর জ্বলন্ত উদাহরণ এবং জ্বলন্ত প্রমাণগুলো আমরা পেয়ে গেছি। সামান্য ছোট ছোট ছেলে মেয়ে, ছাত্রছাত্রী যারা, তাদের মাধ্যমে মহান সৃষ্টিকর্তার ইশারা যখন আমরা দেখতে পেয়েছি আমাদের চারদিকে উন্নয়নের জোয়ার বয়ে গেছে, খুব ভালো অনেক কিছু। এখন আমরা দেখি, অবজার্ভ করেন আপনারা, আমরা কতটা ধ্বংসে পরিণত হয়ে যাচ্ছি। আর একটু হলে আমরা কি হয়ে যেতাম, কোথায় চলে যেতাম, আর একটু হয়ে গেলে কিন্তু আমরা বড় বিপদগ্রস্ত হয়ে যেতাম। মহান আল্লাহ আমাদের এখান থেকে অথবা আমাদেরকে উদ্ধার করবে কোনো মাধ্যম দিয়ে, যার ফলশ্রুতিতে আজকে দেখেন আমরা একটা পর্যায়ে দাঁড়িয়ে যাচ্ছি। অনেকের মন বিষণ্ণ, ব্যথা, অনেক কষ্ট মনে হচ্ছে, কিন্তু আসলে আমারও অনেক কষ্ট আছে, আমারও ব্যথা মনে হচ্ছে। কারণ আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশের যে ঘটনাটা ঘটলো, এর মধ্যে পুলিশের 12টা অবস্থা বেজে গেছে। এখানে আমার অন্যায় আমি যদি করে থাকি তাহলে আমি এর প্রায়শ্চিত্ত ভোগ করবো, কিন্তু আমি এখানে কোনো অন্যায় করি নাই আমার জানা মতে। দেখেন, আমরা আজকে আমাদের সুযোগ্য সম্মানিত মহোদয় আছে, উনিও কিন্তু অত্যন্ত ভালো মানুষ। আমি আমার জানা মতে আমি যতটুকু পেয়েছি ওনাকে, এই যে 4 তারিখের যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনে আমরা যদি একটু ইনফ্লুয়েন্স হয়ে যেতাম, ওনার অফিসে ভাঙচুর হতো, আমার থানা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে যেত হয়তোবা, আমার মনে হচ্ছে। কারণ মানুষের ক্ষোভ থেকে, এই যে শিক্ষক মহোদয় বললো যে তার মনে একটা কষ্ট, যন্ত্রণা, এই যন্ত্রণা যদি আমিও যন্ত্রণা দিতাম তাহলে কি হতো, এই যন্ত্রণাটা অটোমেটিক চলে আসতো আমাদের মাঝে। কিন্তু আমরা একটা কাজ করিনি। আমি যোগদানের পর থেকে আমি চেষ্টা করছি মানুষগুলোকে ভালো রাখার জন্য, কোনো মানুষকে অন্যায় না করার জন্য, অযথা মানুষকে হয়রানি না করার জন্য ফাইট করেছি। যে আমার এখানে পাটগ্রাম অত্যন্ত ভালো জায়গা, এই লোকগুলো অত্যন্ত সহজ সরল এবং তারা কোনো অন্যায় সেটা আমার সামনে কোনো কিছু করেনি তারা, তাহলে আমি কেন হয়রানি করবো? আজ আমি মুখ খুলিয়ে কথা বলতেছি আপনাদের সামনে, না বললে নয়, আপনারা হয়তো বুঝতে পারবেন না। এখানে মাথায় টুপি থাকলে কি সে অন্যায় হলো? অন্যায় যখন করবে তখন সে তো অন্যায়কারী হবে, তাই না? কিন্তু অন্যায় করেনি, অথচ তাকে আমি অন্যায়কারী হিসেবে হয়রানি করবো, হেনস্থা করবো, এটা আমি করি নেই। যার ফলশ্রুতিতে আমরা আজকে রেজাল্ট পেয়েছি। আমরা চেষ্টা করব সবসময় যে সমস্ত এই অন্যায় অপবাদ থেকে আমরা দূরে থাকার জন্য। ক্ষমতার লোক, আজকে আমার ইউনিফর্ম আছে, কালকে আমি নাও করতে পারে, আমি সাধারণ মানুষ হয়ে যাব। আপনি চাকরি করতেছেন, আপনার অবস্থান আছে, এক সময় আমরা সবাই এক কাতারে চলে যাবো, তারপরে কি করব, আমাদের হিসাব নিকাশ শুরু হবে কবরে গিয়ে। সুতরাং আমরা চেষ্টা করব এই সমস্ত বিচার বিশ্লেষণ করা। 4 তারিখের যে ঘটনাটা ঘটেছিল, সেদিন আমরা ইচ্ছে করলে আমরা এই অন্যায়ের সাথে সামিল হয়ে আমরা যোগ দিতে পারতাম, কিন্তু আমাদের বিবেকে বাধা দিয়েছিল। যখন 4 তারিখে এই আন্দোলনটা শুরু হয়, তখন আমরা ইউনো মহোদয় সহ পরিকল্পনা করলাম যে আসলে যারা আন্দোলন করতেছে, এই আন্দোলনের যুক্তিযুক্ততা কতটুকু সঠিক ছিল, এটা আমাদের প্রয়োজন ছিল, দরকার ছিল। কারণ সব জায়গায়, সবখানে, সব স্থানেই এই বৈষম্য শিকার, বৈষম্যের যে একটা বিরোধ, এই বিরোধ থেকে উত্তোলনের জন্য মূলত এই আন্দোলনটা আসছে কোথায় থেকে? আমার বিবেকে বলে এটা সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে। সব জায়গায় যখন মেসাকার হয়ে যাচ্ছিল, এটাকে কেউ না কেউ ধরার জন্য, এই কাণ্ডারি ধরার জন্য কারো না কারো একটা মাধ্যম আছে, মাধ্যম থাকতে হবে। এই মাধ্যমের ফলশ্রুতিতে আজকে এই ঘটনাটা ঘটে গেছে। এখন সাময়িকভাবে একটু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আমাদের মনে অনেক কষ্ট আছে যে আমরা আমাদের অবস্থান থেকে আমরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছি। এটা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কর্মসূচির কারণে দেখেন পুলিশ ছিল না মাঠে একেবারে, তারপর কি অবস্থা শুরু হয়ে গেল আপনারা বুঝেন। আর কয়েকদিন গেলে হয়তোবা যদি আপনারা মাঠে ঘাটে না নামতেন, সচেতন ব্যক্তি যারা না নামতো, মানুষের বাড়ি থেকে বকরি, ছাগল, গরু লুটপাট, এই শেষ, এরা কারা করতেছে? এরা কিন্তু আমি কোনো দলের সচেতন ব্যক্তিকে আমি দায়ী করবো না। এরা করতেছে, লুটেরা যারা করতেছে নিকৃষ্ট শ্রেণীর, তারা, তাদের পেশায় এটা, তাদের চিন্তা ভাবনা এটা, এই সমস্ত লুটতারাজ করা। আমরা শুধু থেমে থাকিনি, মনে করছেন যে পুলিশ একবারে নীরব হয়ে আছে, সেটাও কিন্তু না। আমরা কি অবজারভেশনে আছে, দেখতেছি যখন একটা মাছ ধরা হয়, জেলেরা মাছ মারে পুকুরে বা নদীতে, বড়শিতে যখন বড় মাছ আটকে যায়, তখন কি করে? মাছটা টোপ গিলে ফেললো, খাওয়ার পর সে ছুটাছুটি করে, আর জেলে পরে কি ছুটাটা ঢিল দিতে থাকে, সে দৌড়ে একসময় ক্লান্ত হয়ে যাবে, তখন মাছ টানা শুরু হয়ে যাবে। এখন আপনারা ভয় পাওয়ার কিছু নেই। এখানে হয়তো মনে করতেছে এরকম ভাবে চলতেই থাকবে, কখনই না। একটা রাষ্ট্র
এভাবে চলতে পারে না। একটা রাষ্ট্রের একটা চলার জন্য কিছু নিয়ম কানুন আছে, আইন আছে, সবকিছু আছে। সব ঠিক হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য ধারণ করেন, মনের কষ্ট নেওয়ার দরকার নেই। যে বললেন যে ছাত্ররা অসম্মান করতেছে, অপদস্থ করতেছে, এরা ছাত্র না। প্রকৃতপক্ষে ছাত্র যারা, তারা এই সমস্ত কর্মকাণ্ড কখনই করবে না। তারা, আমি যারা দলের লিডার বা তাদের সাথে সবসময় কথা বলতেছি, তারাও ব্যালেন্স করার চেষ্টা করতেছে, তারাও করতেছে। হ্যাঁ, মাঠে আমরা সবসময় সরাসরি যেতে পারতেছি না, যদিও গতকালকেরই একটা ঘটনা ঘটছে এরকম। আমার কাছে ফোন আসলো, কান্নাকাটি, আর্তনাদ, একজন শিক্ষিকা খুব আর্তনাদ করতেছে। কি হয়েছে, সে 4-5 দিন থেকে বাড়িতে নাই। তারা পরিবার সহ পালাই গেছে। কেন পালাই গেছেন? আমরা এই কারণে পালাই গেছি না। আমি বললাম যে দলের কোনো নির্দেশনা নাই, দলের যারা সিনিয়র পার্সন আছে, সম্মিলিত ব্যক্তি আছে, তাদের কোনো নির্দেশনা নাই যে কেউ বাড়ি থেকে পালাই যাবে, কারো বাড়ি ঘর লুট করা হবে, এই ধরনের কোনো কিছু নেই। সুতরাং আপনি পরিবার সহ বাড়িতে আসেন, আপনি বাড়িতে থাকেন। তো বলতেছে তাহলে আমাদের কি করতে হবে? আমি বলতে, আপনার মোবাইল নাম্বার দেন, আপনার ঠিকানাটা দেন, আমি ব্যবস্থা নিচ্ছি। মুহূর্তের মধ্যেই যারা ছিল দলের নেতাদের আমি কথা বললাম, তারা বাকি ব্যবস্থা নিচ্ছে। যে তারা লুটতরাজ করতেছিল, সন্ত্রাসী কার্যকলাপ করতেছিল, একই অবস্থা। নেতাদের সাথে কথা বললাম, সোহেল ভাইয়ের সাথে কথা বলছি আমি কয়েকবার, আমার ইউনোমাদের সাথে কথা বলতেছি, সার্বক্ষণিক কথা কিভাবে কি করা যায়। পরে একসময় দেখা যাচ্ছে যে ওখানে তাদের কোনো নির্দেশনা নেই, দলের কোনো নির্দেশনা নাই যে এই ক্ষোভ থেকে মানুষের এভাবে জঘন্যতম কর্মকাণ্ডে তারা করবে। কিন্তু পরবর্তীতে ওখান থেকে আবার ওটা সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। সুতরাং একসময় সব কিছু ঠিক হয়ে যাবে, সুন্দরভাবে। সকালে সূর্য উঠবে, সূর্য ডুবে যাবে, আমরা মাঠে ঘাটে কাজ করব, পরিশ্রমভাবে জীবনযাপন করব, যার যে অবস্থান, সম্মান প্রত্যেকে আমরা ইনশাল্লাহ পাবো। এই জন্য আমাদেরও কিছু কর্মকাণ্ড, আমাদের যে ভুল হয়েছিল সেগুলো আমাদের অনুতপ্ত করতে হবে। যার যেখানে যে অবস্থান থেকে আমাদের ভুলগুলো হচ্ছে, সেগুলো আমাদের শুয়ে রাতের বেলা ভাবনায় ভাবিতে হতে হবে, আমরা কি কি ভুল করতেছি।